স্বার্থের বিনিময়ে লেখালাম না রে। আজকে আমরা প্রথম স্টেপ আলী আশরাফ ঢাকা স্যার ইলেকশন করতে দ্বিতীয় পেশেন্ট তারপর তোমার কিছু ছিল কিন্তু পারতো নাই। তারপর বিএনপি সপ্তাহ আমরা ক্রিয়া করতে আমরা এই গ্রামের সমস্তটা বিএনপি চালাম আর কাছে টাকা টিকা করতে আমরা আজ 91 থেকে ফাইট করতাম সেই করতে আমরা কি করতে পারছি এখন আছি ইনশাআল্লাহ ভবিষ্যতে পারবো। কিন্তু আমাদের কাজ নিরাশ করে না, আমরা তো বিএনপি সাথে না আমরা যে কোনো বিএনপি খারাপ করতেই নাই। সামনে যদি করে আসা করে গিয়েছে আসাটা বদলাকে এবং আমরা সীমাবদ্ধ তো আপনারা জানেন আমরা এই মাঠ পর্যায়ে করছি এখন মাঠ পর্যায়ে আমি আসছি এখন সেই চিন্তাটা আপনার দায়িত্ব আমরা এই আমাদের কমিটি একটা ভরসা আপনার হবে এইগুলি আমরা বক্তব্য শেষ করলাম। এখন আমাদের মাঝে মোল্লাবাড়ির কৃতি সন্তান জনাব মোহাম্মদ জামাল মোল্লা বিএনপি সমর্থক এবং বিএনপি দলের একজন নেতা আমাদের মাঝে সংযুক্ত বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম। উপস্থিত সবলাকান্দি তথা লাগাবের গ্রামের সম্মানিত মুরব্বিয়ান সমবয়সী সবাই আসসালামু আলাইকুম। আমি বক্তব্য করার মধ্যে বিএনপি আমরা সবাই এখানে একটি বিগত 15 বছরে আওয়ামী লীগ দুঃশাসনে বেশিরভাগের কথা আমরা এখন আর তখন সবাই জানে আমাদের প্রত্যেকের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। আজকে এখন অপু ভাই আসছেন, অপু ভাই শুনে আজকে আমাদের মিলন মেলা হয়েছে। এটা আসলে সত্যি আমরা এই ধরনের চাচ্ছিলাম যে আমাদের অফিসে যে কোনো নেতা আসুন বিএনপির পক্ষ থেকে আমরা চাই নেতারা আসলে অফিস একটা প্রাণবন্ত হয়, কর্মীরা উপযুক্ত হয়। তো ওই হিসাবে আমার কথা হলো দলের হাইকমান্ড আমরা ডিএসজি বুঝি না, অপু ভাই বুঝি না, দলের হাইকমান্ড যা কেন বলে সেটা দিবে আমরা তার পক্ষে কাজ করবো, তার পক্ষে কাজ করবো। আর আমরা এমন একজন নেতা চাই যারা কর্মীকান্ত করবে, কর্মীদের সুখে করে কর্মীদের পাশে থাকবে, এই ধরনের নেতা আমরা একটা চাই। এবং আমার মনে হয় অপু ভাই তার থেকে একটু আলাদা, অন্যান্য নেতার চেয়ে আলাদা, ওনাকে দেখে মনে হচ্ছে। আপনি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রাখবেন, কন্টিনিউ যোগাযোগ রাখবেন, আমাদের এখানে আসবেন সময় পাইলে। এবং সামনে ইলেকশন, সামনে দল যা নমিনেশন দিবে আমরা তারপর ইনশাল্লাহ কাজ করবো। দলের হাইকমান্ডের নির্দেশে আমরা পালন করবো সবাই। সবাইকে আসসালামু আলাইকুম। ধন্যবাদ। জিজ্ঞাসা একটু বলেন শেষ করেন মেম্বার সাহেব। আপনাদের ইউনিয়নের বিএনপি নেতা জনাব মোহাম্মদ আশরাফুল সাহেব নিয়ে আসছে। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, দাঁড়াবাসী, আমার প্রিয়গ্রাম এবং সম্মানিত প্রধান অতিথি বেশ্বর ভাই, আমরা আজকে এখানে বসার উদ্দেশ্য যেটা আমাদের এই বাচ্চারাপুর নিয়ে অনেকজন বলাটা করছে। আমরা তো যা 20 বছর 19 বছর 20 বছর যাবৎ যে ফিজিক্স শাসনে নিয়োজিত হয়েছি, আমাদের রক্ত এই সর্বাধিক এবং বাচ্চা মাটির সাথে মিশ্রিত। আমরা একমাত্র ডায়ালিসিসের এবং বিএনপির খালেক সাহেবাদে এবং সবুবে আছে তারা ব্যতীত অন্য ডান বাম কোনো দল বাচ্চা দেখতে চাই না। আমরা বিএনপি থেকে কোনো খালেক সাহেবকে প্রিন্সিপ মহোদয়কে চান এবং পুরা থানা ওই অভিজ্ঞতা সাহেব সবাই সামনের দিনে ওনার আশা আমরা স্থানে গিয়ে রাখছি, আপনার মনে রাখছি। উনি একটা ক্যান্ডিডেট হিসেবে এরপরও মানসাপুর পুরো থানা করতেছে, অনেক অর্থ অনেক ব্যয় করতেছে এই খালেক সাহেবের জন্য। এই সিটটাতে বিএনপি থাকে। আর আজকাল আমরা আলোচনা করল এই বানসাপুর যে বিএনপি সিটি থাকে, এখানে যে কোনো তারপরে কোনো খারাপ লোক ব্রান্ড যেটা তারা আমরা বুঝি না কী করে বাম করবে কী করে এগুলি যে না আসে, এগুলি আমরা চাই না। বানসাপুর মানুষ সেটি অবাঞ্ছিত ঘোষণা করছে। এই বক্তৃতা আমার যে আবদার, আমার প্রিয় নেতা তারেক রহমানের কাছে, আমার এই দলের কান্ডারি 20 বছর আঁকাই ধরেছে গুন্ডার সাহের মতো
এম এ খালেদ পিচ্ছি মহোদয়, আমরা ওনাকে চাই, আমরা অন্য কোনো চাই না, আমাদের চাই অন্য কোনো উনি কিছু করুক, আমাদের বিএনপি ধ্বংস হয়ে যাবো। যে বিএনপি শ্রম দিচ্ছে ভাই আটটা একে মহলের সাপ ভাই আটটা তোর মাথায় বলতো তোর আমরা কাছে বসলে দেখতাম ভাইয়ের রোগ বুঝে বুঝে গেছে গা, উনি ওই পুরো আমার সামপুর রাস্তার দিক বিস্ফোরণ হয়ে গেছে। ওই রাস্তাগুলি এখন সে তো এমপি হয় তারা করতেছে, একে মহলের সাথে রাস্তায় করতেছে না। যাক আজকের এই উদ্দেশ্য হাসির জন্য হয়, আল্লাহ হাসির করে আমরা এই বার্তা তারিখের মধ্যে বসতে যে এইভাবে আমরা আলোচনা করতেছি। আমার প্রিয়তা যায় এইভাবে দৃষ্টি দেয় বাদশাহ অভিযানের উপরে। এখানে যে কোনো বিকল্প ক্যারিয়ার না আছে, এখানে বিএনপির গাড়ি হিসেবে যাবো এবং আমাদের প্রিয়তা এখানে পিছিয়ে নতুন শুনতে পারবেন। আমরা জোর দাবি জানাচ্ছি, আমরা তারিখের মতো এই আবদার আমরা থাকবো, আর বেশি শুরু করবো না। এখানে আমাদের সবচেয়ে আদরের জন্য লোক যেটা বেশ ঘুমাই, উনিও আবার সবার সাথে কথা বলবো, আমরা সবার শুনবো। আর এগুলি আমার বক্তব্য শেষ। ধন্যবাদ আশা মেম্বার সাহেবকে। এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছে দরিয়াদৌলত ইউনিয়নের এবং দরিয়াদৌলত গ্রামের দুটি সন্তান, সুনামধন্য সন্তান। আমি আসলে মনে করলেন আমার জীবনে আজকেই রাজনীতির জীবনে প্রথম একটা সুযোগ হয়েছে কোনো একটা গ্রামবাসীর সাথে রাস্তায় খাওয়া। আমি প্রাউড ফিল করছি, আমার খুব ভালো লাগছে যে এটা আমার জীবনের একটা রাজনীতির একটা নতুন মাত্রা দিয়েছে। এইটা আমাকে একটা নতুন শিক্ষা দিয়েছে, নতুন একটা এক্সপিরিয়েন্স দিয়েছে যে মানুষের সাথে কীভাবে মানে মিশতে হয়, জানতে হয়। তো মুরব্বী সাহেব, ভাই সাহেব আপনার নামটা আমি জানি না, রফিকুল ইসলাম সাহেব মুরব্বী আমাকে অনেকগুলি কথা বলেছেন, উনি আমার চাচার মতো বয়স হবে। তো আমি এইগুলির একটা আনসার দিচ্ছি। ফিরে চলো মাটি প্রাণে, যে মাটি আত্মীয়তে তাকিয়ে আর শুনতে পারবেন। রবীন্দ্রনাথের একটা কথা ছিল যে মাটির কাছে আমাদের ফিরে যেতে হবে। আমার মনে হয় আমি 25 বছর লন্ডন ছিলাম, লন্ডনকে কখনই আমার মাটি মনে হয়নি। আমার মনে হয়েছে বাঞ্ছারামপুরটাই আমার মাটি। বাঞ্ছারামপুরে এই ঘর গাছ নদী নালা সমস্ত কিছু আমাকে যে আপন করে নিয়েছে, পৃথিবীর কোনো মাটি কোনো গাছপালা আমাকে সেই আপন করে নিতে পারেনি। সেই জন্য আসলে আমি মূলত আপনাদের কাছে ফিরে আসা আমার এই বাঞ্ছারামপুর। আমি বিদেশে ছিলাম, ওইখানে আমি ব্যক্তিগতভাবে যদি থাকতাম আমার জীবনের শেষ পর্যন্ত, আমার এখন একটা বাড়ি হতো, আরও কয়েকটা বাড়ি হতো, আমার বিলাসী জীবন আরও অনেক বিলাসময় হতে পারত। কিন্তু আমি এগুলো সব ত্যাগ করেছি। আমার মনে হয় যে আল্লাহ আমাকে একটা শিক্ষা দিয়েছেন, সাথে সাথে একটা দায়িত্ব কর্তব্য দিয়ে দিয়েছেন মানুষের কল্যাণে কাজ করার জন্য। সেই জন্যই আসলে মূলত আমার এইখানে আপনাদের কাছে। আর রাজনীতি আমি শুরু করেছি 1988 সালে, আমার এসএসসি পরীক্ষা শেষ করে আমি শুরু করেছি। স্কুল জীবন, কলেজ জীবন, বিশ্ববিদ্যালয় জীবন, বাংলাদেশের জীবন শেষ করে রাজনীতি আমি মিলিত রাজনীতি এখনও জড়িত আছি। তো এই জানুয়ারিতে আমি বিগত সরকারের সময় অনেকবার দেশে এসেছি। যেমন আশুক ভাইয়ের সাথে কোথায় পরিচয় হয়েছে জানেন? আশুক ভাইয়ের সাথে আমার পরিচয় হয়েছে ব্রাউনবাড়িয়াতে জেলখানার গেটে, ওনার ছেলেদের ধরে নিয়ে গেছে। ওইখানে এই ভদ্রলোককে আমি প্রথম ধরেছি, ঠিক আছে ভাই? তো এইভাবে আমি চেষ্টা করেছি প্রতিটা মানুষের পাশে থাকতে। আমার খুব খারাপ লাগছে যখন ইংলিশ মেম্বার ভাইয়ের কথা শুনছি, ওনার যদি 41টা মানুষ, একটা সাধারণ মানুষ, উনি কোনো সন্ত্রাসী না, উনি কোনো চাঁদাবাজও না, উনি কী করেন? উনি একটা দল করেন, এই দলে বিশ্বাসী করেন, সেই জন্য ওনার বিরুদ্ধে 41টা মামলা। এগুলি পাওয়া যায়। আজকে দেখেন যারা মানুষের উপরে এই নির্যাতন করেছেন তারা আজকে কোথায় আছে? পৃথিবীর ইতিহাসে মনে হয় একমাত্র হাসিনাই ফ্যাসিস্ট সরকারের একটি দল, যে দলের সমস্ত সেনাবাহিনীর প্রধান, বিজিএফ এর প্রধান, পুলিশের প্রধান, র্যাবের প্রধান, মন্ত্রী পরিষদের প্রধান, মন্ত্রীরা সবাই একসাথে পালিয়ে গেছে। পৃথিবীর ইতিহাসে মনে হয় রাজনৈতিক ইতিহাসে আর নাই। কেন তারা পালিয়ে? তাদের এই নিপীড়ন নির্যাতনের জন্য মানুষকে ধরেন আমাদের 1.5 লক্ষ মামলা দিয়ে প্রায় 50 লক্ষ নেতা কর্মীকে 17 বছরে তারা এই নির্যাতন নিপীড়ন চালিয়েছে। তো এটা অমানবিক ছিল। আল্লাহর অশেষ রহমত, আমাদের সন্তানরা, আমাদের ছেলেরা এই দেশকে হাসিনা মুক্ত করেছে, ফ্যাসিস্ট মুক্ত করেছে। আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। সেই বাংলাদেশকে আমাদের অনেক দূরে নিয়ে যেতে হবে। তার জন্য প্রথম প্রধান কাজটা কি? নির্বাচন।
আগামী যে নির্বাচন আসছে, এই ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, ইউনূস সাহেব যে নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন, নির্বাচন কমিশন সাহেব যে নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন, সেই নির্বাচনকে সামনে রেখে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নিজেদের মধ্যে যে ভেদাভেদ আছে এগুলি ভুলে যেতে হবে। আপনারা জানেন ইতিমধ্যে এই নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনকে নষ্ট করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র হয়েছে। এরকম ষড়যন্ত্র একটা হলো যখন পিআর পদ্ধতি নির্বাচন নিয়ে আসছে। এই পিআর পদ্ধতি বাংলাদেশে আমরা অনেক মানুষই জানে না, যেমন বুঝে না। একটা সমীক্ষা হয়েছে গত মাসে, তো সেই সমীক্ষায় বলেছে, গত মাসে সেই সমীক্ষায় বলেছে এদেশের 56% মানুষ জানে না পিআর পদ্ধতি, এবং 22% মানুষ বলেছে আমরা পিআর পদ্ধতি চাই না, 21% মানুষ বলেছে আমরা পিআর পদ্ধতি চাই। আপনি যদি 56 সাথে 22 যোগ করেন তাহলে 78% মানুষই পিআর পদ্ধতি চাচ্ছে না বা জানে না। আরেকটা সমীক্ষায় দেখা গেছে যে 70% মানুষই এই পিআর পদ্ধতি সম্পর্কে জানে না। এই পিআর পদ্ধতি কেন আমাদের দেশে আসছে, তার আগে পিআর পদ্ধতি এইটা বলার আগে আমি অন্য একটা কথা বলতে চাই, যেটা হলো দেখেন আমাদের দেশের পার্শ্ববর্তী দেশ নেপালে গত 8 বছরে 9 বার সরকার পরিবর্তন হয়েছে শুধু পিআর পদ্ধতির কারণে, কারণ তারা সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে না, একটা দুর্বল সরকার হয়। পিআর পদ্ধতি যেমন ইটালিতে 1949 সাল থেকে 1994 60 বছরে 60 বার সরকার পরিবর্তন হয়েছে। পিআর পদ্ধতির যে জনক যে বেলজিয়াম, সেই বেলজিয়াম 2010 সালে 541 দিন লেগেছে সরকার গঠন করার জন্য। নেদারল্যান্ড, আপনারা শুনছেন নেদারল্যান্ড 2021 সালে 299 দিন লেগেছে সরকার গঠন করার জন্য। আর ইসরায়েলের নাম আমরা সবাই জানি, ইসরায়েলে 19 থেকে 22 5 বছরে 5 বার সরকার পরিবর্তন হয়েছে। কেন এই পিআর পদ্ধতি? তাহলে যদি এত ভালো পদ্ধতি হতো তাহলে পিআর পদ্ধতি কেন এরকম ঘন ঘন সরকার পরিবর্তন হচ্ছে? কারণ পিআর পদ্ধতিতে যারা আছে ছোট ছোট একটি গ্রুপ থাকে, এরা কখনোই কোয়ালিশন করে একটি শক্তিশালী সরকার গঠন করতে পারে না। তো আমাদের এই শক্তিশালী সরকার গঠন না হলে আমাদের জন্য কি প্রবলেম এটা বুঝতে হবে। এটা কারা করতেছে পিআর পদ্ধতি? আপনারা জানেন ইতিমধ্যে ফ্যাসিস্ট সরকার ভারতে পালিয়ে গেছে, ওইখান থেকে উনি প্রতিদিনই হুমকি দিচ্ছে বাংলাদেশে ঢুকে যাচ্ছি, এবং তারা চাচ্ছে বাংলাদেশের গণতন্ত্র যদি একটি মজবুত ভিতের উপরে দাঁড়িয়ে যায় তাহলে তাদের আর কোনো আশা ভরসা থাকবে না। আপনারা জানেন আমাদের যে আধিপত্যবাদ, আমাদের দেশকে কারা ধ্বংস করছে, আমাদের দেশের মূল শত্রু কি, আমাদের দেশের টাকা, বাংলাদেশের রিজার্ভের টাকা কোথায় চলে যাচ্ছে, আমাদের সমস্ত কিছু গত 17 বছরে কারা বক্তব্য করেছে আপনারা তাদেরকে চিনেন। তাদের আধিপত্যবাদ তারা দেখেছে যদি পিআর পদ্ধতি এদেশে আছে তাইলেই তারা দ্রুত এই জাতীয়তাবাদের সরকারকে, আগামী যে সরকার আসবে সেই সরকারকে তারা বানচাল করে দিয়ে তারা আবার এই দেশে আবার নতুন করে ক্ষমতার স্বপ্ন দেখছে। সুতরাং আপনারা যারা আজকে আছেন তারা সবাই একত্রিতভাবে কাজ করতে হবে যেন আগামী দিনে জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ধানের শীষ যেমন সরকার গঠন করে, যেমনি ভাবে সরকার গঠন করেছে 1991 সালে, যেমনি ভাবে সরকার গঠন করেছিল 2001 সালে, এই যা বাংলাদেশের ইতিহাসে কয়েকটা উল্লেখযোগ্য নিরপেক্ষ নির্বাচনের মধ্যে 91 সালের একটি নির্বাচন, সেই নির্বাচনে সারা বাংলাদেশের মানুষ দেখিয়েছিল বাংলাদেশের জাতীয়তাবাদের শক্তি, ধানের শীষের শক্তি, বেগম খালেদা জিয়াকে নির্বাচন। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব শুধু লন্ডনে আজকে আছেন 17 বছর যাবৎ, উনিও বলেছেন কি নির্যাতনে, উনি বলেছেন যে আমি লন্ডনে পড়ে আছি কিন্তু আমার দেহ মন বাংলাদেশে আছে। উনি লন্ডন থেকে অত্যন্ত কষ্ট করে দিন রাত পরিশ্রম করে এই দলকে নেতৃত্ব দিয়েছেন। কেন নেতৃত্ব দিয়েছেন? জিয়া রহমানের একটি আদর্শ বাংলাদেশে জাতীয়তাবাদ, এই দলের প্রবক্তা জিয়া রহমান, ওনার মা গত 17 বছর ধরে এই গণতন্ত্রের জন্য এই ভদ্র মহিলা পর্যন্ত খেটেছেন, এবং বাংলাদেশি জাতীয়তাবাদী দল বিএনপি যদি ক্ষমতা আসে তাহলেই বাংলাদেশের জনমানুষের ভাগ্যের পরিবর্তন হবে। আমরা চাই আমাদের নেতা জনাব তারেক রহমান যে 31 দফা দিয়েছেন আগামী যে বাংলাদেশ গঠন করবে, বিনির্মাণে উনি যে ভূমিকা রেখেছেন, যে কথাগুলি বলেছেন, আগামী দিনে এই 31 দফার ভিত্তিতে আমরা এই দেশ গঠিত হবে।
আপনারা দেখেন এটা 2 নম্বরে কি আছে। 2 নম্বরে বলা আছে সমন্বিত রাষ্ট্র ব্যবস্থা, সমন্বিত রাষ্ট্র ব্যবস্থা। সমন্বিত শব্দের অর্থ হলো কোনো ইংলিশে যদি বলি, বাংলা আমি খুব ভালো বলতে পারবো না, ডিসক্রিমিনেশন, কোনো বৈষম্য থাকবে না, এটা বাংলা সমন্বিত ডিসক্রিমিনেশন ছাড়া। দেখেন এই লিফলেটটা এই 31 দফা উনি দিয়েছেন 2023 সালে, আর 2024 সালে এসে এই বৈষম্যের কথা হয়েছে। ছাত্ররা জীবন দিয়েছেন বৈষম্যের জন্য। কিসের বৈষম্য? ইউনিভার্সিটিতে ভর্তি করতে কোনো বৈষম্য থাকবে না। আপনার আমার সন্তানরা চাকরিতে কোনো যেন বৈষম্য না থাকে, চিকিৎসার যেন কোনো বৈষম্য না থাকে। আমাদের নেতা তারেক রহমান সাহেব 2023-এ এটা চিন্তা করেছেন, এদেশে কোনো বৈষম্য থাকবে না। পরবর্তীতে আমরা বাংলাদেশে এই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনে ছাত্ররা শহীদ হয়ে হাসিনাকে ত্যাগ করেছে। সুতরাং আমাদের নেতা আগে থেকে এটা স্বপ্ন দেখেছেন। এটার 3 নম্বরে যদি যান, দেখবেন যে উনি কি বলেছেন, যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের পুনর্বহাল, যেটার মাধ্যমে বিগত দিনগুলিতে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল, উনি চাচ্ছেন এবং এটাই করার জন্য। আপনি যদি 5 নম্বরে যান, তাহলে দেখবেন যে আমরা জানতাম সবাই বলতো যে ভাগে ধরলে সারে, হাসিনা ধরলে সারে না, এরকম একটা কথা প্রচলিত ছিল। তো উনি এইটা করার জন্য যে ক্ষমতা যেন একক ব্যক্তির উপরে না থাকে, আমাদের নেতা তারেক রহমান বলছেন যে বাংলাদেশে কেউ পরপর 2 টাইমের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। প্রধানমন্ত্রীর সাথে রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, এমপির সাথে সাধারণ জনগণের ভারসাম্য বজায় রাখার জন্য, এবং অনেকগুলি ইস্তেহার এখানে আছে, যেমন পুলিশ বিভাগের সংস্করণ, আইন কমিশনের সংস্করণ, দুর্নীতি দমনের সংস্করণ, বিভিন্ন জিনিস এই 31 দফাতে আছে। 31 দফাতে আছে নারী শিক্ষার উন্নয়ন, 31 দফা আছে বাংলাদেশের কৃষকদের ভাগ্যের উন্নয়নের ব্যাপারে অনেক কিছু, অনেক ইস্তেহারে বলা আছে। এগুলোর জন্যই আসলে মূলত আমার এই মাঠে ঘাটে হাটে কাজ করা। আমাদের নেতা নির্দেশ দিয়েছেন যে বড় বড় মিটিং নয়, ছোট ছোট মিটিং করে, খণ্ড খণ্ড করে মানুষের কাছে যাও, মানুষকে বোঝাও। যেহেতু ইতিমধ্যেই আমাদের নেতা বলেছে যে আগামী নির্বাচনটা অত্যন্ত কঠিন নির্বাচন হবে। আপনারা দেখেন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র কিন্তু হচ্ছে। ডাকসুতে আজকে নতুন করে নতুন একটা অধ্যায় সৃষ্টি করতে যাচ্ছে, কিন্তু সেটা আমাদের নেতা আগেই সব বুঝতে পেরেছিলেন যে যেন বাংলাদেশে জাতীয়তাবাদী শক্তির যেন উন্মেষ না ঘটে, জাতীয়তাবাদী শক্তি যেন না আসে। সেই জন্য আপনাদেরকে সবাইকে সজাগ থাকতে হবে, একসাথে থাকতে হবে। এই ইউনিয়নের 9টা ওয়ার্ডে আসুক মেম্বার সহ, 30 মেম্বার সহ আপনারা যারা আছেন সবাই মিলে যে কাজ করতে হবে, বুঝাতে হবে যে আগামী দিনে যদি ধানের শীষে দেশে না আসে, তারেক রহমানের নেতৃত্বে যদি বিএনপি না আসে, তাহলে আমাদের ভাগ্য নিয়ে ছিনেমেনে ফেলা হবে, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ছিনেমেনে ফেলা হবে। এটা আমাদের জন্য অত্যন্ত কঠিন সময়, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য। এই সময় যদি আমরা ভুল করি, তাহলে আমাদেরকে আবার নতুন করে মাসুল দিতে হবে। আমি এবার ব্যক্তিগতভাবে কিছু বলতে চাই, সেটা হলো আপনারা হয়তো মনে করেছেন যে আমি হয়তো নির্বাচনে নেমে গেছি, নির্বাচনের প্রচার অভিযান করছি। নো, এটা না, এটা বিশ্বাস করার কোনো কিছু নাই। আমি জনাব খালেক সাহেবের নেতৃত্বেই বাঞ্ছারামপুরে ধানের শীষের জন্য কাজ করছি। উনি আমার নেতা। আমি চাই জীবনের এই শেষ বয়সে উনি আরেকবার নমিনেশন পাক। বাঞ্ছারামপুরের মানুষ আমি যেখানে গিয়েছি ওনাকে অত্যন্ত ভালোবাসেন, অত্যন্ত সমীহ করেন। আমরা চাই ওনার মতো নেতা আবার নির্বাচিত হোক, জীবনের শেষ একটা টার্ম ওনার জন্য আল্লাহ যেন এই পদটা ওনাকে করে দেন। আর আমি কোনো নেতা নয়, আমি এই চেয়ারে বসার লোক না, আমি একজন রাজনৈতিক কর্মী। আমি আপনাদের সন্তান, আপনারা যে কোনো সময় ডাকবেন আমি আসবো। আমার বড় ডিগ্রি আছে, এটা দেখার কোনো সুযোগ নাই, এটাকে আপনারা দেখবেন না। আমি আপনাদের সন্তান, আমি আপনাদের ভাই, আপনারা আমার ডাক দিবেন। আসুক মেম্বার সাহেব আমাকে বলে অপু ভাই এখানে চলেন, অপু ভাই এখানে চলেন। ওই দিন আসছিলাম, বলে যে আপনারা এখানে নিয়ে যাবো। তো এইভাবে আপনারা আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে যাবেন। অনেক বছর বিলেতে ছিলাম, এখন বাকিটা জীবন আপনাদের সাথে থাকতে চাই। আপনারা যদি ডাকেন সবসময় এই সকাল বিকাল রাতে যখনই ডাকবেন তখনই আমি চলে যাবো। পিয়ার পদ্ধতির সর্বশেষ একটা কথা বলতে চাই, পিয়ার পদ্ধতির খারাপ দিকগুলি কি? পিয়ার পদ্ধতির খারাপ দিকগুলো কি? আপনারা জানবেন না আপনাদের ক্যান্ডিডেটকে বাঞ্ছারামপুর থেকে, আপনারা শুধু প্রতীকে ভোট দিবেন। কেন্দ্র থেকে বলে দেবে তোমাদের নেতা আমরা, উনি তোমাদের এমপি হয়েছে।
তো এই লোক কি বরিশালের হবে, এই লোক কি হোমদার হবে, এই লোকের কি কুমিল্লার হবে, আমরা জানবো না, আমরা ওরা কেন্দ্র থেকে দিয়ে দিবে। তাহলে কি আবার নতুন করে একটা মানে ফেসিজমের সিস্টেম আমরা জানি না। এবং আরেকটা হলো কনস্টিটিউশন, সংবিধান হলো একটি দেশের সর্বোচ্চ আইন। সংবিধানের 62(2)-এ বলা আছে প্রত্যেকটি আঞ্চলিক অঞ্চল থেকে জনগণের সরাসরি ভোটে এমপি নির্বাচিত হবে। প্রত্যেকটি আঞ্চলিক অঞ্চল, যেমন বাঞ্ছারামপুর একটা আঞ্চলিক অঞ্চল, এই অঞ্চল থেকে জনগণের সরাসরি ভোটে এমপি নির্বাচিত হবে। আর যদি পেয়ার পদ্ধতি হয় তাহলে কি হচ্ছে, আমাদের সংবিধানের বিরুদ্ধে চলে যাচ্ছে। সুতরাং যারা এগুলি করছে, যারা এগুলি বোঝানোর চেষ্টা করেছে, তারা আসলে গণতন্ত্রের শত্রু। এদেশে গণতন্ত্র কেন চায় না? গণতন্ত্র চায় না। গণতন্ত্র যদি আসে, যদি একটি শক্তিশালী সরকার হয়, যদি একটি মজবুত বুনিয়াদ হয়, এদেশের অর্থনীতি অনেক সামনে চলে যাবে, এদেশের মানুষের জীবনের উন্নয়নের মান অনেক সামনে যাবে। পরিশেষে আর একটি কথা বলেই শেষ করবো, সেটা হলো আমাদের পার্শ্ববর্তী যে 7 সিস্টার আছে, আপনি জানেন, কলকাতা, আসাম, মিজোরাম, ত্রিপুরা, এই যে বিহার রাজ্যগুলি আছে, 7টা রাজ্যে, ওদের প্রত্যেকটা লোকের মাথা পিছু আয় $500 নিচে, আর আমাদের মাথা পিছু আয় $2100। তো সুতরাং তারা এগুলি সহ্য করতে পারতেছে না যে বর্ডারের এই পারে ওই মানুষগুলি এত ভালো আছে আর আমরা এত নিচে আছি। সুতরাং বিভিন্নভাবে চাচ্ছে আমাদের এই দেশকে, আমাদের এই উন্নয়নকে শেষ করে দিতে। আমাদের শত্রুকে আমাদের চিনতে হবে। জিয়া রহমান সাহেব চিনছিলেন আমাদের শত্রুকে, খালেদা জিয়া চিনছিলেন আমাদের শত্রুকে, তারেক রহমান সাহেব সেটাই করতেছেন। সুতরাং যারা আমাদের এই বাঞ্ছারামপুরে ডান বামে স্বপ্ন দেখছেন, তাদেরকে আমি হুঁশিয়ার করে বলতে চাই, এই বাঞ্ছারামপুর অতীত ধানের শীষের ছিল, ভবিষ্যতে 2026 ধানের শীষের বিএনপি নেতার মাধ্যমে ধানের শীষ চাই, অন্য কোন অ্যালায়েন্সের মাধ্যমে আমরা ধানের শীষ চাই না। আমরা চাই এই ধানের শীষ যাকেই দেখ বিএনপি নেতাকে দিতে হবে, এবং আমরা সবাই একসাথে যাকেই নমিনেশন দিব তার সাথে কাজ করব। আর আমায় অপুকে দেখবেন সবার আগে আমি তার সাথে কাজ করছি, এই কমিটমেন্ট আমি আপনাদের ভবিষ্যতে আপনাদের সাথে আবারও দেখা হবে। আপনাদের এই হাসি মুখগুলি আমার খুব ভালো লাগছে। ইনশাআল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আবার আসবো আপনাদের সন্তান হিসেবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ।